রাজ্যে ধর্ষণ হবে না, দুর্নীতি হবে না, গুন্ডামি হবে না, তাহলে রাজ্য চলবে কি করে? যারা জনগণ নিজেরা এই শোচনীয় অবস্থাকে ডেকে এনেছেন, এখন তাদের ভুগতেই হবে। হাসপাতালে ধর্ষণ হচ্ছে, আইন কলেজে ধর্ষণ হচ্ছে, আগামীকাল যদি নবান্নের 14 তলায় কেউ ধর্ষণ হয় তাতেও বিস্মিত হওয়ার কিছু নেই। কেন এই রাজ্যটা চলছে একটি দুর্নীতিমূলক সংস্কৃতির উপর দাঁড়িয়ে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের জন্য রেড কার্ড ঠিক করে দিয়েছিলেন, কত বয়স ধর্ষণ হলে কত টাকা দিতে হবে। আপনি বাজারে যাবেন, জগন্নাথের প্রসাদ কিনবেন টাকা দিয়ে, তাহলে আপনি টাকা দিয়ে ধর্ষণ করে নেবেন না, তো আশ্চর্য হওয়ার কি আছে? এ রাজ্য এভাবেই চলবে যতক্ষণ না মানুষ তার চেতনার উপর দাঁড়িয়ে নিজের আত্মসম্মান রক্ষা করার মতো সংঘবদ্ধ শক্তি হবে, ততদিন এসব চলবে। বিস্মিত হওয়ার কিছু নেই, আদৌ বিস্মিত হবেন না, এটাই চলবে এবং এটাই ধারাবাহিকতা হয়ে দাঁড়িয়েছে। এ রাজ্যের ছাত্রদের ইউনিয়নের ভোট হবে না, ইউনিয়নের ভোট হলে ছাত্ররা নিজেদের মধ্যে একটা আদর্শগত বিতর্ক করে, লড়াই করে, তার মধ্য দিয়ে একটা সংঘবদ্ধ শক্তি আসে, যারা দায়িত্বশীল হয়, সেসব হবে না। এখানে শুধু দিদির বন্দনা দাদার বন্দনা হবে, তাই হবে এই পরিণতি। এবং যিনি অভিযুক্ত তিনি তিনি তৃণমূলের যে ছাত্র সংগঠন তার অত্যন্ত ঘনিষ্ঠ, একাধিক শাসক দলের নেতা নেত্রীর সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে। মানে এটাও আপনারা নতুন দেখছেন নাকি? আমি তো বলছি ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের বুকে যত দুর্নীতি, গুন্ডামি, বদমাইশি, ধর্ষণ হয় তার পেছনে তৃণমূলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অংশগ্রহণ আছে। এটা নতুন কিছু না। আজকে শহরের বুকে হয়েছে, থানার একেবারে কাছাকাছি একটা কলেজের মধ্যে, তাই হয়তো অনেকে খুব বিচলিত হচ্ছেন। কেন শহরের বুকে হয়েছে, গ্রামের বুকে এই ধরনের ঘটনা অহরহ ঘটে, কেউ চিন্তা করেন না। তারা তো মনে করে নেন ওই গ্রামের মেয়েটাই খারাপ ছিল এবং সিপিএম এর পরিবারের লোক ছিল, অতএব তারা ধর্ষণ হয়েছে, ঠিক হয়েছে। এই নিদান রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, বহু মানুষ এই নিদানকে মনে করেছে ঠিক নিদান। আজকে তাদের এই সমস্ত অসভ্য আচরণ, একটা অসাংস্কৃতিক সমাজে বসবাস করার যতগুলো কুফল হয় সব ভোগ করতে হবে, শুধু বিলাপ করে লাভ নেই। যদি সত্যি সত্যি মানুষ মনে করেন এগুলো অন্যায়, তাহলে মানুষকে অঙ্গবদ্ধ হয়ে ক্ষোভে এদের ছেটিয়ে বিদায় করতে হবে। সে মানসিকতা না দেখাতে বললে রাজ্যের পক্ষে কোনো মুক্তি নেই। পাশাপাশি আরো একটা বিষয় উঠে আসছে, আমরা অতীতেও বেশ কয়েকটা ঘটনা দেখেছিলাম। যাদবপুরে যেখানে ছাত্র হোস্টেল, সেখানে একটি ছাত্র র্যাগিং এর বলি হয়েছিল, তার মৃত্যু হয়েছিল। আমাদের মনে আছে গত 9ই আগস্ট আরজি কর কাণ্ড, এবং আজকের যে ঘটনা সেখানে কিন্তু একটাই নাম উঠে আসছে যে যারা প্রাক্তনী, কলেজের যারা প্রাক্তনী, তাদের কলেজে অবাধ যাতায়াত, যখন তখন প্রবেশ, দাপট, জুনিয়রদের ওপরে সেই আবার অত্যাচার, তাদের ওপরে হুমকি, মানে কোথায় শিক্ষা ব্যবস্থা কোথায় অবস্থান করছে? পশ্চিমবঙ্গে তো শিক্ষা ব্যবস্থা তো তুলে দেওয়া হয়েছে, যেখানে শিক্ষকের চাকরি বিক্রি হয় এবং আমরা গর্ব করে বলি আহা ওদের মধ্যে কে ভালো কে মন্দ খোঁজ করি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি না। আসল দুর্নীতি যখন হয় তখন সেই দুর্নীতি কিন্তু তার দ্রুত প্রসার লাভ করে এবং চেতনায় যখন দুর্নীতি ঢুকে যায়, যা পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে ঢুকেছে, তার পরিণতি এখনো হতে বাধ্য। আমরা আরজি কর কাণ্ডে দেখেছি এখনো বিচার পায়নি নির্যাতিতা। তো স্বভাবত এই ঘটনা গেছে পুলিশের কাছে, অভিযোগ জমা পড়েছে, আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিন্তু তিমিরে কি সেই তিমিরেই রয়ে গেল? আশ্চর্য, আমরা যে প্রজাতন্ত্রে বাস করছি, প্রজাতন্ত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ অধিকার, ভোটের অধিকার, সেটা যদি আমরা সঠিক না করি, একটা কথা আছে না, যেমন ভোটার তার তেমন শাসক সে পাবে। তা আমরা এই ধরনের শাসককে তো ডেকে এনেছি না, যে শাসক আমাদের বিনা পয়সা জগন্নাথের মন্দির খাওয়াচ্ছে আর বলছে হাত তুলে নাচো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিকজ আমার পরের প্রশ্ন আমি যাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে যে ডিএ নিয়ে আমাদের প্রত্যেকের প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের আজকে সেই দিন, অর্থাৎ সেই 27শে জুন সময়সীমা শেষ হয়ে গেল, 25% ডিএ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সূত্রের যেটা খবর যে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাইল রাজ্য সরকার।
আসলে রাজ্য সরকার পালিয়ে যাওয়ার পথ খুঁজছে, আর কিছু না। আরো 6 মাস আমাদের নির্বাচন এসে যাবে, তখন বলবো নির্বাচন এসে গিয়েছে। আসলে ওরা ভাবছে যে এই নির্বাচন যদি ঠিক মতো হয় ওরা তো পালিয়ে যাবে, পরাজিত হবে, ওদের দায় নিতে হবে না। সেই সব দৃষ্টিকোণ থেকে এইসব আবেদন। কিন্তু আমরা দেখলাম আজকে এটাও বলা হয়েছে যে যে বাজেটে বরাদ্দ, সেই বরাদ্দে এই ডিএ মেটানোর বিষয় নিয়ে রাজ্য সরকার একটা প্রশ্ন তুলেছেন। কিন্তু আমরা দেখেছি যে একাধিক প্রকল্প, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকার নিয়েছেন, কিন্তু তারপরে ডিএ যারা যারা পাওয়ার কথা তাদের জন্য এই বিবেচনা কেন? না, বরাদ্দ নেই মানে এটা তো বরাদ্দ তার করা উচিত ছিল। মন্দির করার টাকা বরাদ্দ ছিল নাকি? এই প্রসাদ বিক্রির টাকা বরাদ্দ ছিল? কোথায় সব বরাদ্দ আছে? সুতরাং বাজেটে বরাদ্দ রাখা উচিত, তার যেটা আইনসঙ্গত দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য। ডিএটা তার আইনসঙ্গত দায়িত্ব, সেই দায়িত্ব পালনের বাজেট না রেখে তিনি উৎসবের বাজেট করেছেন, বিজ্ঞাপনের বাজেট করেছেন। এগুলো হচ্ছে বলতে গেলে সংবিধান এবং সাংবিধানিক মূল্যবোধকে বিসর্জন দেওয়া। যে চেষ্টাটা করছে ভারতবর্ষের বুকে আরএসএস, যে সংবিধান পাল্টাও, এটাই কিন্তু প্রকৃতপক্ষে এই রাজ্যের রাজ্য সরকার বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে আমরা সংবিধানকে অমান্য করে সংবিধানকে পাল্টানোর পথই তোমাদের জন্য পরিষ্কার করে দিচ্ছি। এই ঝোঁকটা খুব বিপজ্জনক ঝোঁক। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী যে নির্দেশ, সেটা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন রাজ্য, এবং পাশাপাশি এটাও জানিয়েছেন যে বকেয়া ডিএ 25% সরাসরি আদালতের তহবিলে তারা জমা দিতে প্রস্তুত। আদালতের তহবিল মানে আদালত এটাকে আদালত নেবে নাকি? হ্যাঁ, সেটাই প্রশ্ন। রাজ্য সরকার তার কর্মচারীদের প্রতি আস্থা রাখতে পারছেন না। রাজ্য সরকারি কর্মচারীদের যদি মৌলিক নৈতিকতা বোধ থাকে, সমস্ত কর্মচারীর উচিত রাস্তায় নেমে আসা। যে এই সরকারের যদি প্রধান তারা সরকারি কর্মচারীদের উপর আস্থা রাখতে পারেন না, ভরসা রাখতে পারেন না, সেই সরকারের মন্ত্রীদের প্রতি বা তারা ভরসা রাখবেন কেন? তো মারাত্মক ব্যাপার। ডিএটা কি সুপ্রিম কোর্টের বিচারপতি পাবেন নাকি যে তার কাছে টাকা জমা রেখে দেবো? এক নক্কারজনক পরিস্থিতি, একটা চূড়ান্ত অসাংবিধানিক, অসংবেদনশীল এবং নির্মম সরকার চলছে এই রাজ্যে, যার ফলে সে দর্শন অনায়াসে হয়ে যাচ্ছে। যে দর্শন করে সে জানে তার কিছু হবে না, সে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবে। দুদিন পরে দেখবেন এর মধ্যে একটা গল্প তৈরি করা হবে, সেই গল্প তৈরি করে দর্শনের অপরাধটাকে একেবারে লঘু করে দেওয়া হবে। বিকজ আমরা আজকে রথযাত্রার যে লাইভ দীঘা থেকে, সেখানে সরাসরি দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি সোনার ঝাঁটা হাতে, পুরীর যে নিয়ম সেই নিয়মে যেরকম ভাবে সোনার ঝাঁটা হাতে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়, সেরকম ভাবে মুখ্যমন্ত্রী তিনি নিজের হাতে সেই রাস্তা পরিষ্কার করছেন এবং সোনার ঝাঁটা দিয়ে। স্বভাবতই সেই ছবি যখন প্রকাশিত হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায়, একটাই মানুষের প্রশ্ন যে এই সমস্ত জায়গায় ডিএ যখন দেয়া হচ্ছে না, তাহলে সেখানে এই ধরনের যে টাকা, সেই টাকাগুলো কোথা থেকে আসছে? কিছু লোক থাকে জানেন তো, বলে প্রচন্ড মদ খেয়ে মাতালে নর্দমায় পড়ে থাকে, ওই দুঃখ ভোলার জন্য খেয়েছি। এটা তো এক ধরনের আপনাদের মদে মত্ত করে দেওয়ার পরিকল্পনা। সোনার ঝাঁটা, বলুন তো সোনার ঝাঁটা কে কবে থেকে চালু করেছে? কোন রাজা, কোন জমিদার নিজের ক্ষমতা প্রতিপত্তি বজায় রাখার জন্য সোনার ঝাঁটার গপ্প খালি করেছিলেন? সেটাকে একটা গণতান্ত্রিক সরকার মেনে চলবে? কোন শাস্ত্রে আছে সোনার ঝাঁটার কথা? বললাম না, একটা সংবিধানকে ভিতর থেকে ভেঙে দেওয়ার যে পরিকল্পনা, সেটা মমতা করছে, আর বাইরে থেকে তাকে ভাঙার পরিকল্পনা করছে, ভেতর এবং বাইরে উভয় থেকে আরএসএস আর মোদী। সুতরাং মোদী একেবারে আরএসএস এর অত্যন্ত যোগ্য নেত্রী হিসেবে কাজ করে যাচ্ছে। শেষ প্রশ্ন বিকাশ, যে আমাদের 27 তারিখের পরে, মানে আজকে তো সময়সীমা পেরিয়ে গেল, তো সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আদালতে যেতে হবে। ওরা তো আদালতে গিয়েছে, দরখাস্ত করেছে, কান্নাকাটি করবে গিয়ে আবার। আদালত সভাপতি হয়তো ঠিক আছে আমি কিছুদিন সময় দিচ্ছি, কি দেবো না সেটা পরের কথা। কিন্তু কতটা অসৎ হলে একটি সরকার শেষ দিনে শেষ মুহূর্তে আদালতে দরখাস্ত করছে। এইটা যদি তার যুক্তি, তাহলে প্রথম দিন আদালতে দরখাস্ত করতে পারতে যে তুমি 6 সপ্তাহ সময় দিয়েছো, এই করা সম্ভব না, এই অসুবিধা আছে।
কর্মচারীরা বুঝুন যে আপনারা কিরকম একটা অত্যন্ত দুর্নীতিমূলক এবং সংবেদনহীন নির্মম সরকারের হয়ে কাজ করছেন। আপনারা আইনের কাছে দায়বদ্ধ, এই ধরনের অসাংবিধানিক কাজকর্মের জন্য আপনারা দায় নেবেন না, এটা তাদের বোঝা উচিত। ধন্যবাদ বিকাশ দা, অনেক ধন্যবাদ। এই খবরের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে।